জিসাত, মাইশা আর রাকিবকে হোটেলে রেখে আব্দুল আলীর বাড়ির দিকে রওনা দিল। রাকিব হল মাইশার ডাক্তার বয়ফ্রেন্ড। নিশা, তানহা আর কিছু মেয়েরা মিলে নেহাকে বিয়ের জন্য নিচে নিয়ে এলো। তানহার নিচে আসতেই চোখ গেল জিসাতের দিকে। তানহা জিসকে নিচে উপস্থিত দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল, জিসাত ভাই এত এখানে উপস্থিত আছে। আচ্ছা, এমনও তো হতে পারে জিহাদ ভাইয়া মাইশা আপুকে কোথাও রেখে তারপরে বিয়েতে আসে। জিসাত পানহার দিকে তাকাতেই তানহা অন্যদিকে চোখ ঘুরিয়ে নেয়। বিয়ের সব নিয়মকানুন মেনে মোনাজাতের মাধ্যমে আরাফাত আর নেহার বিয়ে সম্পন্ন হয়। বাড়ি ভর্তি মানুষ, কিন্তু কারো মুখেই তেমন কোনো হাসি নেই। সময় হয়ে আসে নেহার চলে যাওয়ার। নেহা এখন বুঝতে পারে মা বাবাকে ছেড়ে অন্যের বাড়িতে যাওয়া কতটা কষ্টকর। সবার মুখে মুখে একটা কথাই, নেহার সাথে তার শ্বশুরবাড়িতে কে যাবে। কথা ছিল আরাফাত আর মাইশার বিয়ে হবে, নেহা মাইশার সাথে যাবে। কিন্তু এখন নেহার সাথে কে যাবে? আব্দুল আলী তাকবীরের কাছে অনুরোধ করে বলে নিশা যেন নেহা সাথে যায়। তাকবীর এক কথায় না বলে দেয়, কারণ তাকবীর নিশাকে একলা কথাও যেতে দিতে চায় না, আর বিশেষ করে আরাফাতের বাড়িতে তো একদমই না। আব্দুল আলী তাকবীরকে কিছু না বলে আরিফ খান আর তানহার আব্বুর কাছে গিয়ে অনুরোধ বলে নেহার সাথে যেন তাদের মেয়েদের পাঠায়। প্রথমে দুজনের একজনও রাজি না থাকলেও আব্দুল আলীর অনেক অনুরোধের পর রাজি হয়ে যায়। আব্দুল আলী তাকবীরে নিশা আর তানহার সাথে যেতে বলে। তাকবীর কিছু বলার আগে জিসাত পাশ থেকে তাকবীরের কোটের হাতা ধরে বোঝানোর চেষ্টা করে জিসাতও যেতে চায়। জিসাত ইশারা বুঝতে পেরে তাকবীরের বাবা আরিফ খানকে বলল, আচ্ছা আব্বু, আমি যাব, কিন্তু আমি ওখানে একলা গিয়ে কি করব? আমার সাথে আমি জিসাতকেও নিয়ে যাব। ওদের কথা শুনে আব্দুল আলী খুশি হয়ে বলে উঠল, তাহলে আমার মেয়ে নেহার সাথে তানহা, নিশা, তাকবীর আর জিসাত যাবে। নেহা যাওয়ার আগে তার বাবা আব্দুল আলীকে জড়িয়ে ধরে কান্না করে বল, বাবা, আমার না কিচ্ছু ভালো লাগছে না। কেন জানি তোমাদেরকে ছেড়ে ওই বাড়ি যেতে আমার একদম ইচ্ছা করছে না। আব্দুল আলী মেয়ের কষ্ট বুঝতে পেরে সান্ত্বনা দিয়ে বলল, আম্মু, তোমার যখন মন খারাপ হবে বা আমাদের সাথে দেখা করতে ইচ্ছা হবে, তখনই এখানে চলে এসো। নেহাকে বিদায় দিতে আব্দুল আলীরও অনেক কষ্ট লাগছিল, কারণ তার ৩ সন্তানের মধ্যে সে নেহাকে সবচেয়ে বেশি ভালোবাসত। কিন্তু আজকে তার সবচেয়ে আদরের সন্তানকে অন্যের হাতে তুলে দিতে যেন তার অনেক কষ্ট হচ্ছে। আব্দুল আলী আরাফাতের হাতে নেহার হাত দিয়ে কান্না করতে করতে আরাফাতকে বলল, দেখো বাবা, আমার সবচেয়ে আদরের সন্তান নেহা। আমি কখনো নেহাকে দুঃখ কষ্ট বুঝতে দেইনি। যখন যা চেয়েছে তখন তাই এনে দিয়েছি। তোমার কাছে আমার এতটুকুই অনুরোধ যে তুমি আমার মেয়েটার ভালো মন্দ খেয়াল রাখবে। ভুইয়া বাড়িতে প্রচুর মানুষজন, সকল মানুষ শুধু নতুন বউ বাড়িতে আসার অপেক্ষা করছে। সবার অপেক্ষার প্রহর শেষ করে নতুন বউকে বাড়ি নিয়ে এলো আরাফাত। সাথে বন্ধুরা এবং তানহা, নিশা, তাকবীর এবং জিসাত ছিল। জয়ের আম্মু নেহার মাথায় থাকা ঘোমটা আরও লম্বা করে দিল। নেহাকে নিয়ে আরাফাতের রুমে বসিয়ে দিয়ে এলো। বাড়িতে থাকা মানুষ যদি মাইশার জায়গায় নেহাকে দেখত, তাহলে এখনই নানা রকমের কথা বলতে শুরু করে দিত। যার কারণে জয়ের মা নেহাকে আরাফাতের রুমে রেখে এসে বাড়িতে উপস্থিত থাকা সকলকে বলল, বউ অনেক কান্নাকাটি করার কারণে এখন অনেক ক্লান্ত। আপনারা বরং কালকে বউ ভাতের অনুষ্ঠানে নতুন বউকে দেখিয়েন। জয় বাড়িতে এসে সবার আগে তিশার সাথে দেখা করতে যেতে নিল, কিন্তু জয়ের বাবা শাহ আলম ভুইয়া একটা ইম্পর্ট্যান্ট কাজে জয়কে বাহিরে পাঠিয়ে দিল। এই সময় জয়ের বাহিরে যাওয়ার কোনো ইচ্ছা না থাকলেও বাবার কারণে বাহিরে যেতে হলো। নেহা মুখের ওপর থেকে কাপড় সরিয়ে আরাফাতের রুমটা খুব মনোযোগ সহকারে দেখছে। রুমের দেওয়ালে সাদা কালার রং করা, আর রুমের চারপাশে অনেক লাল গোলাপ। নেহান বসে থাকা খাটটা অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো। নেহা ভাবতে থাকল, আজকে এই জায়গায় মাইশা আপু আর আরাফাত ভাইয়ার থাকার কথা ছিল, ঠিক যেভাবে এখন আমি বউ সেজে বসে আরাফাত ভাইয়ের আসার অপেক্ষা করছি। হয়তোবা এখানে মাইশা আপুর অপেক্ষা করার কথা ছিল। নেহার ভাবার মাঝে খেয়াল করল রুমে কেউ প্রবেশ করছে, যার কারণে নেহা আবার মুখ ঢেকে আগের মতন বসে পড়ল। তিশা এক গ্লাস দুধ নিয়ে রুমে প্রবেশ করে নেহার পাশে গিয়ে বলল, আমি তিশা, আরাফাতের ভাবি। তিশা পাশে থাকা টেবিলের ওপর দুধের গ্লাসটা রেখে কিছু বলবে এর আগে আরাফাত রুমে প্রবেশ করল। তিশা আরাফাতকে রুমে দেখে নেহার হাতে একটা প্যাকেট দিয়ে রুম থেকে বাহিরে চলে এলো। আরাফাত ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নেহার পাশে বসে নেহার হাত ধরে কিছু বলবে
সবাই মিলে নিশার ছোট চুড়ি আমার হাতে পরিয়ে দিয়েছে, কিন্তু এখন চুড়িগুলো খুলতে পারতেছি না, হাতে অনেক ব্যথা লাগতেছে। আরাফাত নেহার চোখের পানি মুছে বলল, হাত সামনে বাড়াও, আমি তোমাকে চুড়ি খুলতে সাহায্য করেছি। আরাফাত নেহার চুড়ি খোলার সময় নেহা চোখ দুটা বন্ধ করে বলে উঠল, আহ, আস্তে খুলেন, অনেক ব্যথা লাগছে। আরাফাত মুচকি হেসে বলল, অন্যের জিনিস নিজে পড়লে তো একটু ব্যথা লাগবেই। আরাফাত নেহার চুড়ি খোলার পর শাড়ি পিন খুলতে সাহায্য করল। তানহা, নিশা, তাকবীর আর জিসাতকে থাকার জন্য জয়ের আম্মু দুটা রুম দেখালো। এক রুমে নিশা আর তানহা থাকবে, আরেক রুমে তাকবীর আর জিসাত থাকবে। জয়ের আম্মুর মুখে এমন কথা শুনে তাকবীর কিছুটা বিরক্তি হয়ে বলল, আমি পারব না অন্য কারো সাথে থাকতে, আমি আমার বউয়ের সাথেই থাকব। প্রায় অনেক দিন পর তিশা, তাকবীর আর নিশার সাথে দেখা হওয়ার কারণে সবাই একসাথে বসে একটা রুমে গল্প করে। গল্প করার এক পর্যায়ে তাকবীর নিশাকে জড়িয়ে ধরে খাটে শুয়ে বলল, আমি আমার বউকে নিয়ে এই রুমে থাকব, জিসাত আর তানহা গিয়ে পাশের রুমে থাক। জিসাত তাকবীরকে বোঝানোর চেষ্টা করলে তাকবীর নিশাকে কিস করতে করতে বলে, আমি আমার বউকে ছাড়া এক রাতে থাকতে পারব না। তিশা আর তানহা তাকবীরের কর্মকাণ্ড দেখে রুম থেকে বের হয়ে গেল। তিশা সোজা নিজের রুমে গিয়ে জয়ের আসার জন্য অপেক্ষা করতে থাকল। অন্যদিকে তানহা রুমের বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকল, আজকে কি আমি আর জিসাত ভাইয়া একসাথে থাকব? তাকবীর যখন দেখল জিসাত এখনও রুম থেকে বের হচ্ছে না, যার কারণে তাকবীর জিসানকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে বলল, আমি আমার বউয়ের সাথে রোম্যান্স করতেছি, তোর এগুলা দেখতে লজ্জা লাগে না বেয়াদব? এই কথা বলে তাকবীর বাহিরে থাকা জিসাত আর তানহার মুখের উপর দরজা বন্ধ করে দিল। তানহা আর জিসাত পাশের রুমে গিয়ে বসল। কিছুক্ষণ পরপর একজন আরেকজনের মুখের দিকে তাকায়। কিছুক্ষণ এভাবে নীরবতা কাটার পর তানহা জিসাতকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? জিসাত তানহার পাশে বসে তানহার দিকে তাকিয়ে বলল, করো। তানহা আর অন্য কোনো কিছু না ভেবে ডাইরেক্টকে জিজ্ঞাসা করে, আচ্ছা, মাইশা আপু কি আপনার কাছে? তানহার মুখে এরকম কথা শুনে জিসাত কিছুটা অবাক হয়, কিন্তু তানহাকে বুঝতে না দিয়ে জিসাত তানহার মুখের কাছে গিয়ে ফু দিয়ে বলল, জানো, তোমাকে না আজকে দেখতে অনেক সুন্দর লাগছে। তানহা ভালো করে বুঝতে পারে জিসাতা তার কাছ থেকে কথা ঘোরানোর চেষ্টা করছে। তিশা তানহা আর জিসাতকে এতটা কাছাকাছি দেখে বলল, সরি, আমার রুমে ঢুকার আগে নক করে ঢুকা উচিত ছিল। জিসাত হঠাৎ তিশার কণ্ঠ শুনে তানহা থেকে দূরে সরে তিশাকে বলল, তুই এখন এখানে। তিশার হাতে থাকা মোবাইলটা নাড়াতে নাড়াতে বলল, জয় আমাকে কল দিয়ে বলছে কাজের কারণে জয় আজকে বাইরে থাকবে, বাড়িতে আসতে পারবে না। তার জন্য আমি ভাবলাম হয়তোবা তোমার আর তানহার একসাথে থাকতে প্রবলেম হবে, তার কারণে আমি তানহাকে আমার সাথে রুমে নিয়ে যেতে এসেছি। জিসাত মনে মনে বলল, দেখ, আমার কপালই খারাপ, ভাবছি আজকে তানহার সাথে কিছুটা সময় কাটাবো, কিন্তু এটা আমার কপালে নাই। তিশা তানহা আর জিসাতকে চুপ করে থাকতে দেখে বলল, আচ্ছা, আমার মনে হচ্ছে তোমাদের দুজনে এক রুমে থাকতে কোনো সমস্যা হচ্ছে না, তাহলে তোমরা দুজন একসাথে সময় কাটাও, আমি বরং চলে যাই। তানহা তিশার দিকে তাকিয়ে বলল, না, আমি আজকে রাত্রে তোমার সাথে থাকব আপু, আর তুমি যা ভাবছ তেমন কিছুই না, জিসাত ভাইয়া তো আমার কাছে শুধু কিছু কথা বলতে এসেছিল। তানহা রাতে থাকার জন্য তিশার সাথে তিশার রুমে চলে গেল। জিসাত তানহার যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলল, প্রিয়তমা, আজকেও তোমাকে কাছে পাওয়া হলো না। নেহা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হওয়ার পর আরাফাত এক দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে মনে মনে বল, এরে তো এই ড্রেস আপে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। নেহার গায়ে আরাফাতের দেওয়া শার্টটা পরা, কোমরের টাওয়াল পেঁচানো আর ভিজা চুলগুলা ছাড়া। নেহার ভিজে চুল থেকে ফলের ফোঁটা ফোঁটা পানি পড়ছে। আরাফাত নেহাকে নিজের সামনে এই হট রূপে দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে নেহার কাছে গিয়ে নেহাকে জড়িয়ে ধরে নেহার ভেজা গোলাপি ঠোঁট দুইটা নিজের দখলে নিয়ে চুষতে। আরাফাত নেহাকে কিস করার এক পর্যন্ত এসে নেহার গায়ে থাকা শার্টের বোতাম খুলতে শুরু করে। নেহা আরাফাতকে চোখের ইশারায় রুমের লাইট বন্ধ করতে বলে। আরাফাত নেহাকে ছেড়ে নেহার কানের কাছে ফিসফিস করে বলল, লাইট অফ করে দিলে আমি তোমার সারা শরীর দেখব কিভাবে বেবি? নেহা, দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, আমার খুব লজ্জা লাগতেছে, প্লিজ যা করার লাইটার অফ করে করুন। আরাফাত, এত লজ্জা পাওয়ার কি আছে বেবি? আমি তোমার কাছে আসলে এমনিতেই তোমার লজ্জা শরম সব দূর হয়ে যাবে, আর আমি তোমার সাথে যা করার সব লাইট অন করে করতে চাই, যাতে করে আমি তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারি।
নেহা আরাফাতের গম্ভীর গলায় বলা এসব কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আরাফাত নেহার চোখের দিকে তাকিয়ে বলে, তুমি কি আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ দেখতে চাও না? আরাফাতের কথা শুনে নেহার শরীর যেন শিউড়ে উঠে। আরাফাত নেহাকে খাটের উপর বসিয়ে নিজের শরীরের কাপড় খুলতে শুরু করে। আরাফাত নেহার সামনে এসে দাঁড়ালে নেহা এক পলক আরাফাতের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ সরিয়ে নেয়। নেহা আরাফাতের শরীরের গঠন দেখে অন্যদিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ, আমি এই মানুষটাকে সহ্য করব কিভাবে? আরাফাত নেহাকে ধাক্কা দিয়ে বিছানার উপর শুইয়ে নেহার গলায় মুখ ঠকিয়ে বলল, ভয় পেও না, প্রথমে বার করলে একটু ব্যথা লাগবে, তারপরে আর ব্যথা লাগবে না। আরাফাত আবারও নেহার ঠোঁট দুটো আঁকড়ে ধরে চুষতে শুরু করে। আরাফাত এক এক করে নেহার শার্টের বোতাম খুলে নেহার কোমরে থাকা টাওলটা এক টানে খুলে নাভিতে কিস করতে শুরু করল। আরাফাতের প্রত্যেকটা স্পর্শের জন্য নেহার শরীর শিউরে ওঠে। নেহা আরাফাতের গভীর স্পর্শ সহ্য করতে না পেরে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, এই, আপনি কোথায় মুখ দিচ্ছেন? আরাফাত, নাভি ছাড়া এখনও তো কোথাও মুখে দিলামই না, এর আগেই কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, আর যখন অন্য কোথাও মুখ দিব তখন কি করবে? ছি, এগুলা কি বলছেন আপনি? এই ছেমড়ি, একদম চুপ। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে মুখ দিব। আমি চাই তোর শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার দখলে থাকো। তাকবীর নিশাকে জড়িয়ে ধরে শুয়ে বলল, জান, অনেক রোম্যান্স করতে মন চাইতেছে, চলো যান, একটু রোম্যান্স করি। নিশা তাকবীরের দিকে আঁর চোখে তাকিয়ে বলল, তোমার যেখানে সেখানে এত রোম্যান্স করতে মন চায় কেন? তাকবীর নিশার পেটে হাত দিয়ে বলল, যান, বেশিক্ষণ করব না, অল্প কিছুটা সময় করতে দাও। নিশা তাকবীরের কোনো কথায় উত্তর না দিয়ে ঘুমের ভান ধরে চুপচাপ শুয়ে রইল। তাকবীর নিশার সারা শরীরে এলোপাথারি অনেকগুলো চুমু দিয়ে বলল, আর ঘুমের ভান ধরা লাগবে না, আমি জানি এখন তুই ঘুমাস নাই। তাকবীর নিশাকে কাছে টেনে পা ফাঁক করতে বলে। নিশা তাকবীরের কথায় পা দুটোকে আরও চেপে চুপচাপ শুয়ে থাকল। দেখ নিশা, জিদ করিস না, পা ফাঁক কর, আমারে করতে দে। নিশা কপাল কুঁচকে ফিসফিস করে তাকবীরকে বলে উঠল, নিশা, এখানে রাতের রোম্যান্স করার পর সকালে উঠে গোসল করে আমরা কি পরব বলো? তাকবীর, আগে আমরা রোম্যান্স করি, তারপরেরটা পরে ভাবা যাবে। আরে তুই যদি নিজের ইচ্ছায় আমাকে তোর কাছে আসতে না দিস, তাহলে আমার তোর সাথে জোর জবস্তিভাবে করতে হবে। নিশা কিছুক্ষণ তাকবীরের মুখের দিকে তাকিয়ে থেকে বলল, তুমি যদি আমার অনুমতি ছাড়া আমার সাথে জোর জবস্তি করো, তাহলে এটাকে নির্যাতন করা বলে। এর মানে তুমি নারী নির্যাতন করবে। ভুল হয়েছে, সরি, আমার তো বয়স এখনও 18 হয় নাই, তার মানে আমি এখনও শিশু। এর মানে তুমি যদি এখন আমার সাথে জোর জবস্তিভাবে কিছু করো, তাহলে এটাকে শিশু নির্যাতন বলা হবে। তাকবীর নিশার পেটের উপর থেকে শাড়ি সরিয়ে একটা লাভ বিট দিয়ে বলল, তোরে এসব আজাইরা কথাগুলা কে শিখায়, আমার একটু বলতো। আমি তোকে কাছে চাওয়া সত্ত্বেও যদি তুই আমার কাছে না আসোস, তাহলে আমি তোকে জোর জবস্তি করাকে যদি নির্যাতন বলে, তাহলে তুই মনে করতে পারিস যে আজকে রাতে আমি তোকে নির্যাতন করব। নিশা তাকবীরের কথা শুনে কিছুটা অবাক হয়। নিশা তাকবীরের মুখের দিকে মায়াবীভাবে তাকিয়ে বলল, তোমার একটু কষ্ট লাগছে না আমাকে নির্যাতন করতে? তাকবীর মুচকি হেসে বলল, তাহলে পা ফাঁক করো, যাতে আমি তোমার সাথে রোম্যান্স করতে পারি।